শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। মৈতৈ মৈতৈ বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 16 লাখ আর বাংলাদেশে প্রায় 2 লাখ মানুষের মাতৃভাষা মৈতৈ। বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে প্রচলিত ভাষা এটি। এছাড়াও ভারতের মণিপুর রাজ্যে এ ভাষাভাষী বিপুল মানুষ বাস করেন। মণিপুরী জনগোষ্ঠীর মৈতৈ সম্প্রদায় এ ভাষায় কথা বলে। ভাষাটির লিখিত রূপ মৈতৈ। অবশ্য সিলেটির মতো পূর্ব নাগরী লিপিতেও ভাষাটি লেখা হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে নানানভাবে ঘটেছে সাংবাদিক নিপীড়নের ঘটনা। এ নিয়ে বাঙালিয়ানায় দেখবেন সিরিজ প্রতিবেদন। আজ থাকছে প্রতিবেদনের 4র্থ পর্ব। জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে নিয়ে করা এই প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। নতুন অর্থমন্ত্রীকে সেন্ট্রাল ব্যাংকিং এবং ব্যাংক তদারকিকে আলাদা করার সুপারিশ করে গেছেন অর্থ উপদেষ্টা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করছে, আবার বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ তদারকিও করছে। এ কারণে স্বার্থের সংঘাত সৃষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি কমছে। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম থেকে তাই কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম ছাড়া অন্য কার্যক্রম আলাদা করা দরকার। বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ তদারকি করতে গঠন করা দরকার আলাদা তদারক সংস্থা। অর্থ মন্ত্রণালয়ের জন্য বিদায়ী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের রেখে যাওয়া সাকসেসের নোটে আর্থিক খাতে সংস্কারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই পরামর্শ দেওয়া হয়েছে। নোটে আরও বলা হয়েছে, সরকার নীতিগত সম্মতি দিলে এজন্য একটি ধারণাপত্র তৈরি করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সালেহ উদ্দিন আহমেদ একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে তিনি অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বাণিজ্যিক ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে অর্থ উপদেষ্টা এমন পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। ব্যাংক তদারকের ক্ষেত্রে দেশভেদে ভিন্নতা বেশি দেখা যায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ইত্যাদি দেশে ব্যাংক খাত তদারকের জন্য আলাদা দফতর রয়েছে। তবে ভারত, ফিলিপাইন ইত্যাদি দেশে উভয় কাজই করে কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে 150 দিনের জন্য 10% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন, তাতে স্বল্প মেয়াদে কিছুটা স্বস্তি পেয়েছিলেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। তবে 24 ঘন্টার ব্যবধানেই সেই শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবশ্য এই শুল্ক এখনও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে নির্ধারিত 19%-এর চেয়ে কম। তবে শিল্প নেতা ও অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, শুল্ক কমায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার সম্ভাবনা থাকলেও ঘন ঘন শুল্ক হার পরিবর্তনের কারণে সর্ববৃহৎ রপ্তানি বাজারটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার ঘোষিত রায়ের আগ পর্যন্ত বাংলাদেশের ওপর 20% পাল্টা শুল্ক কার্যকর ছিল। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে 19% শুল্ক কার্যকর হওয়ার কথা, তবে চুক্তিটি এখনও কার্যকর হয়নি। নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের রপ্তানি প্রতিযোগিতা গত বছরের এপ্রিলের আগে যেমন ছিল তেমনই থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক কমায় যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা আগের চেয়ে কম খরচে পোশাক আমদানি করতে পারবেন। এতে দেশটির খুচরা বাজারে তৈরি পোশাকের দাম কমবে, ফলে ভোক্তারা আগের চেয়ে বেশি পোশাক কিনতে পারবেন। সেই সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাড়ার সুযোগও তৈরি হতে পারে। তারা এই আশঙ্কাও করছেন, ট্রাম্প প্রশাসন আপাতত 15% শুল্ক আরোপের ঘোষণা দিলেও এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা কেউ অনুমান করতে পারছেন না। এ কারণে ক্রেতারা বড় ও দীর্ঘমেয়াদী অর্ডার এড়িয়ে ঝুঁকি কমাতে ছোট চালান বেছে নিতে পারেন। মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। 22 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধারা কি অসীম ত্যাগ ও প্রতীক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তা আমাদের নতুন প্রজন্মের অনেকেরই অজানা। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 22 ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। ওয়েন বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সাথে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে। চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিস্তা প্রকল্প নিয়ে করা প্রশ্নে ওয়েন জানান, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে, তারা প্রস্তুত। পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক শালিম সামাদ মারা গেছেন। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। শালিম সামাদ ছিলেন পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক, পেশাদার লেখক, গবেষক ও গণমাধ্যম অধিকার রক্ষাকর্মী। তিনি ইংরেজি দৈনিক দ্য নিউজ টাইমস, বাংলাদেশ অবজারভার ও দ্য এশিয়ান এজ এর বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তার লেখা নিবন্ধ বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন, ভারতের ইন্ডিয়া টুডে ও আউটলুক ম্যাগাজিন এবং পাকিস্তানের সাউথ এশিয়া ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন আব্দুল মতিন। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন আব্দুল মতিনকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চে। ওই দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে এই সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ জানিয়ে দেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান জানিয়েছে, সীমান্তের ওপারে আফগানিস্তানে জঙ্গিদের বেশ কয়েকটি লক্ষ্যস্থলে তারা আক্রমণ চালিয়েছে। সম্প্রতি পাকিস্তানে হওয়া বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলার জন্য আফগানিস্তান থেকে তৎপরতা চালানো জঙ্গিদের দায়ী করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানে হামলার কথা জানিয়েছে। ওই বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, খোয়ারিজরা আফগানিস্তান ভিত্তিক নেতৃবৃন্দ ও তত্ত্বাবধায়কদের নির্দেশনায় হামলাগুলো চালিয়েছে। এমন অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে। খোয়ারিজ বলতে পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি এর সদস্য জঙ্গিদের বুঝিয়ে থাকে। টিটিপি পাকিস্তান তালেবান নামেও পরিচিত। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা নগদ বিনিয়োগে আগ্রহী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি নগদ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিষয়ে আলোচনা করেছেন। নগদকে নতুন মালিকানা ও ব্যবস্থাপনায় দেওয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে তিনি দেশি বিদেশি বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন। বিনিয়োগ আগ্রহের ধারাবাহিকতায় গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন। 8 ফেব্রুয়ারি এ আগ্রহ প্রকাশ করে তিনি গভর্নর বরাবর চিঠি দিয়েছেন। আরমান জামায়াতে ইসলামীর এমপি নির্বাচিত হয়েছেন। তার বাবা দণ্ডিত কুখ্যাত দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম আলী। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। স্বর্ণ, রূপা কিংবা ব্রোঞ্জ, পদক যেটাই হোক, ইতালির মিলান ও কর্তিনায় আয়োজিত 2026 সালের শীতকালীন অলিম্পিকের পদকগুলোর মধ্যে মিলছে এক অদ্ভুত মিল। সেটি হলো গলায় ঝোলানোর পরপরই ভেঙে পড়ছে পদকগুলো।
একের পর এক পদক ভেঙে যাওয়ার ঘটনায় বেশ বিব্রত আয়োজক কর্তৃপক্ষও। এমন বিড়ম্বনার মুখে গত সোমবার তদন্তের নির্দেশ দিয়েছেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ডাউনহিল স্কিইং চ্যাম্পিয়ন ব্রিজি জনস সহ বেশ কয়েকজন অ্যাথলেটের অভিযোগ, তাদের পদকগুলোতে ফাটল ধরেছে বা এর অংশবিশেষ ভেঙে পড়ে যাচ্ছে, অথবা জেতার অল্প সময়ের মধ্যেই পদক থেকে ফিতা আলাদা হয়ে গেছে। এই সমস্যা প্রকাশ করেছেন ফিগার স্কেটিং দলগত ইভেন্টে স্বর্ণজয়ী অ্যালিসা লিউ। একই অভিজ্ঞতার শিকার সুইডেনের ক্রুজ কান্ট্রি স্কিয়ার এব্বা অ্যান্ডারসন। তিনি জানান, তার পদকটিও বরফের ওপর পড়া মাত্রই 2 টুকরো হয়ে গেছে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।